আমার স্বামী হঠাৎ করে মারা গেছেন, কিন্তু আমার চেয়ে বেশি কান্নাকাটি করছে আমার ছোট বোন। কারণটা জানলে আপনিও অবাক হবেন। যেই দিন আমার স্বামীকে কবর দেওয়া হলো সেই দিন ঢাকার আকাশটা অস্বাভাবিক রকম ভারী ছিল। সকাল থেকে মেঘ জমেছিল, আর জানাজার পর কবর দেওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি নেমে এলো। এমন বৃষ্টি যেটা কাউকে আশ্রয় নেওয়ার সুযোগ দেয় না। সবাই ভিজেছিল শরীরের বাইরেও ভিতরেও। আমি কবরের পাশে দাঁড়িয়েছিলাম একদম নিশ্চুপ, এক হাতে কালো ছাতা, আরেক হাতে নিজের ভেঙে পড়া মনটাকে শক্ত করে ধরে রাখার চেষ্টা। আমার নাম নাদিয়া হক, আমার স্বামীর নাম ফয়সাল রহমান। 15 বছরের সংসার আমাদের। সবাই জানতো আমরা খুব ভালো দম্পতি। ফয়সাল একটি বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি করত, আমি একটি এনজিওতে ফিন্যান্স ম্যানেজার। ঢাকায় নিজেদের ফ্ল্যাট, বছরে 2-1 বার পরিবার নিয়ে ঘুরতে যাওয়া, সব মিলিয়ে আমাদের জীবনটা ছিল অনেক আকর্ষণীয়। ফয়সালের বয়স ছিল 42। সে মারা গেছে হার্ট অ্যাটাকে কক্সবাজারে অফিসের একটি ট্রেনিং প্রোগ্রামে গিয়ে। অন্তত সবাই আমাকে এটাই বলেছিল। কবরের ঠিক পাশে আমার ছোট বোন মিথিলা হাউ মাউ করে কাঁদছিল। কান্না বলা যাবে না, এটা ছিল চিৎকার, হাহাকার। সে কবরের উপর ঝাঁপিয়ে পড়ে বারবার বলছিল, ফয়সাল ভাই আমাকে রেখে গেলেন কেন? লোকজন ফিসফিস করছিল, অনেকেই অবাক হচ্ছিল, বউ রেখে শালির এত কান্না কিসের, কাহিনী কি? আমার মা শাহিদা বেগম তখন ওকে জড়িয়ে ধরে বললেন, ও খুব নরম মনের মেয়ে, ওর বড় বোনকে ও খুব ভালোবাসে বলে এমন করছে, ওর কান্নাটা সহানুভূতির। আমি কিছু বলিনি। আমার মাথার ভেতরে তখন একটা অদ্ভুত খটকা কাজ করছিল। যদি ফয়সাল সত্যি অফিসের কাজে গিয়ে থাকে, তাহলে তার ব্যাগে ভেজা তোয়ালে আর জুতোর ভেতরে বালু এলো কোথা থেকে? আমার পরিবারে আমি বরাবরই ছিলাম দায়িত্ব নেওয়া মেয়ে। বাবা অবসর নেওয়ার পর সংসারে বড় খরচগুলো আমি সামলাতাম। মা অসুস্থ হলে হাসপাতালের বিল, ছোট ভাইয়ের পড়াশোনার সব খরচ, সব জায়গাতে আমি ভরসা ছিলাম। আর মিথিলা ছিল অবুঝ মেয়ে। ছোটবেলা থেকে আঁকাআঁকি, গান, বন্ধুদের সঙ্গে আড্ডা, এসবেই তার জগৎ। পড়াশোনায় মন বসেনি কখনোই। 20 বছর বয়সে হঠাৎ সে গর্ভবতী হয়ে পড়েন, বিয়ে ছাড়াই। ছেলের বাবার নামও কেউ জানে না, অথবা জানলেও কেউ মুখ খোলে না। বাবা তখন বলেছিলেন মেয়েটা ভুল করছে, কিন্তু বাচ্চাটার তো কোনো দোষ নেই। তারপর ওর একটা ছেলে বাবু হয়, আর ছেলেটার নাম রাখা হয় রায়ান। রায়ানের জন্মের সব খরচ আমি দিয়েছি, হাসপাতালের বিল, ডাক্তার, ঔষধ, সবকিছু। তারপর স্কুলে ভর্তি, ইংলিশ মিডিয়াম, কোচিং, বই খাতা, জামা কাপড়, সবকিছু এভরিথিং আমি চালাতাম। মিথিলা যে মিরপুরে বাসা ভাড়া করে থাকতো, সেই বাসার ভাড়াটাও আমি নিয়মিত পাঠাতাম। এই সব কিছুতে ফয়সাল আমাকে উৎসাহ দিত। সে বলতো, তোর বোন একা মেয়ে, তুই না দাঁড়ালে কে দাঁড়াবে? রায়ান তো আমাদেরই ছেলে। ফয়সাল রায়ানকে খুব আদর করতো, স্কুলে নিয়ে যেত, ক্রিকেট খেলাতো, মাঝে মাঝে আইসক্রিম খাওয়াতেও নিয়ে যেত। অনেক সময় বলতো, আল্লাহ আমাদের নিজেদের সন্তান দেয়নি, রায়ানই আমাদের নিজেদের সন্তান। আমি তখন ভাবতাম আমার স্বামী কত ভালো মানুষ। সবকিছু ভেঙে গেল জানাজার 3 দিন পর। ড্রয়িং রুমে ঘড়িটার শব্দ অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছিল, টিক 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 টিক, যেন সময়টা কাউকে অপেক্ষা করতে দিচ্ছিল না। আমরা সবাই বসেছিলাম, আমি, বাবা, মা, মিথিলা, আর আমাদের সামনে সেই আইনজীবী। ধূসর চুল, নির্লিপ্ত মুখ, ঠান্ডা চোখ, এমন চোখ যেগুলো বহু পরিবার ভাঙতে দেখেছে, তাই আর কাঁপে না। দেওয়ালে ফয়সালের ছবিটা ঝুলছিল। ছবিতে সে হাসছে, সেই চেনা হাসি, সবকিছু নিজের নিয়ন্ত্রণে আছে, এমন একরকম নিশ্চিত আত্মবিশ্বাস। আইনজীবী কাগজে চোখ রেখে বললেন, ফয়সাল রহমানের নামে একটি জীবন বীমা রয়েছে, পরিমাণ 5 কোটি টাকা। আমার বুকটা অজান্তে একটু হালকা হয়ে গেল। 5 কোটি, যাক, মন কিছুটা হালকা লাগলো। জীবনের শেষ সময়ে তাহলে আর চিন্তা করতে হবে না। কিন্তু আইনজীবী হঠাৎ আবার বলে উঠলেন, 2 বছর আগে এই বীমার মালিকানা পরিবর্তন করা হয়েছে। ঘরের বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেল। মনে হলো কেউ জানালা বন্ধ করে দিল। এই অর্থ সম্পূর্ণভাবে একটি ট্রাস্টে যাবে, ফয়সাল রহমানের বায়োলজিক্যাল পুত্র রায়ান ফয়সাল রহমানের জন্য। 1 সেকেন্ড, 2 সেকেন্ড কেউ নিঃশ্বাস নিল না। আমি ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালাম রায়ানের দিকে। 6 বছরের একটা ছেলে আমার বোনের কোলে বসে আছে, কিছুই বুঝে না, কিছুই জানে না। তারপর আবার তাকালাম দেওয়ালের ছবির দিকে। একই চোখ, একই ঠোঁটের বাঁক, একই কপালের ভাঁজ। সত্যটা তখন পরিষ্কার হয়ে গেল। আমি অন্ধ ছিলাম না, আমি শুধু বিশ্বাস করেছিলাম। ও ওর ছেলে। আমার গলা কাঁপছিল, শব্দগুলো যেন আমার মুখ থেকে বের হলো না। মিথিলা তখন হাউমাউ করে কেঁদে উঠলো। বাবা মাথা নিচু করে বললেন, জন্মের পর থেকে জানতাম, ফয়সাল আমাদের বলেছিল, অনুরোধ করেছিল তোকে না জানাতে। মা চোখ মুছতে মুছতে যোগ করলেন, তোর তো সন্তান হয় না, ফয়সাল বাবা হতে চেয়েছিল, আমরা তোর সংসার ভাঙতে চাইনি রে মা। আমার মাথার ভেতর যেন কেউ সুইচ বন্ধ করে দিল। তাহলে 6 বছর ধরে আমি কি করলাম? নিজের টাকায় ওদের সংসার চালালাম কেন? আমার চিকিৎসা, আমার অপারেশন সব বাতিল করলাম কেন? মিথিলা হঠাৎ চিৎকার করে বলতে লাগলো, ফয়সাল শুধু আমাকে ভালোবাসতো, কক্সবাজারে ও আমার সাথেই ছিল। আপু, তোমাকে ফয়সাল ডিভোর্স দিতে চেয়েছে।
মিছিল। ধীরে ধীরে থলের বিড়াল বেরিয়ে আসতে লাগলো। আমার স্বামী, আমার বোন, আমার বাবা মা, একটাই নাটক, আর আমি ছিলাম সেই দর্শক যার টিকিটের দাম ছিল নিজের জীবন। মিথিলা আবার সোজা হয়ে বসে কঠিন সুরে বলল, বিমার টাকাটা আমার ছেলের, তুমি তো সব পেয়েছো, বাড়ি, জায়গা। আমি বাবা মার দিকে তাকালাম, তারা চুপ। আমি হেসে উঠলাম, হাসিটা ক্লান্ত, ভাঙা কিন্তু পরিষ্কার। ঠিকই আমি বললাম, বিমার টাকা ওর। তারপর ফোনটা তুলে নিলাম, কিন্তু যেগুলো আমার নামে সেগুলো অন্য কারো ভোগ করা আজই শেষ। মিথিলার বাসার মালিককে ফোন করলাম, হ্যালো আঙ্কেল, ফ্ল্যাটের চাবিটা চেঞ্জ করে নিন, মিথিলা ওই ফ্ল্যাটে আর থাকবে না। এবার মা বাবার দিকে তাকিয়ে শান্তভাবে বললাম, গ্রামের বাড়িটা বিক্রি করে দেব, ওই বাড়িটাও আমার নামে, আমার আর ওই বাড়ির দরকার নেই। মা কাঁদতে কাঁদতে বললেন, বাড়িটা বিক্রি করিস না, আমরা কই থাকবো, তুই একা হয়ে যাবি। আমি শান্ত গলায় বললাম, বিশ্বাসঘাতকদের সঙ্গে থাকার চেয়ে একা থাকা সহজ। আমি দরজা খুলে দিলাম, আমার বাসায় অপরিচিত কারোর জায়গা নেই, প্লিজ আপনারা আসতে পারেন। মা কান্নাকাটি করছে, বাবা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। মিথিলার চোখ লাল হয়ে গেছে, রায়ানকে আঁকড়ে ধরে সোফার মাঝে বসে আছে, কিন্তু আমার কারোর জন্য মায়া হচ্ছিল না। আমি এবার কঠিন স্বরে সবাইকে বের হয়ে যেতে বললাম। মিথিলা উঠে দাঁড়িয়ে বলল, যাওয়ার আগে আমার কিছু বলার আছে।